ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কোথায় গেলেন? শুনতে পাচ্ছেন? কোথায় গেলেন? কোথায় গেলেন? আতঙ্ক, ভয়, উত্তেজনা কেড়ে নিতে পারে মানুষের প্রাণ। আর তা যদি কোনো প্রত্যন্ত পাহাড়ি ডাকবাংলোয় হয়, যেখানে আপনার কথার প্রতিধ্বনি দেয় অজাগতিক কণ্ঠস্বর, কি করবেন আপনি তখন? কোথায় গেলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক বিরাট নাম। পথের পাঁচালী, অপরাজিতা, অপুর সংসার, চাঁদের পাহাড়, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, এছাড়াও কালজয়ী প্রচুর গল্প এবং উপন্যাস। ভূতের গল্প লিখতেও তার জুড়ি মেলা ভার। নিজেও করেছেন প্রেতচর্চা। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০তম জন্মবৎসর উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাকে, তারই রচিত গল্প দিয়ে। নিশিরাতের কথকথার আজকের বিশেষ নিবেদন কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে অশরীরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি রৌনক। এনি ডিজিটাল কপি অব দিস কন্টেন্ট টু পাইরাসি ইজ এ ক্রাইম। পাইরাসি করবেন না, পাইরাসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক। আর সকলের বিবৃতি শেষ হলে শৈলেনের ওপর তাকাদা হলো। সুধেন বলল, এবার এই বিষয়ে তোমার কি অভিজ্ঞতা আছে সেটা বলো। আমারটা বরং ছেড়ে দাও। কেন কেন কি কারণে ছেড়ে দেবো? আমি যদি কিছু বলতে যাই, তোমরা তার মধ্যে নিশ্চয়ই কোনো ছোট গল্পের প্লট আছে বলে মনে করে বসো। ফলে এমন সন্দেহের সঙ্গে তোমরা প্রত্যেকে কথাগুলো শোনো যে আমি বলে কোনো আনন্দই পাই না। কোথায় ভরা বিশ্বাসে মন দিয়ে শুনবে তা না, শুধুই আমার প্লটের ফাঁকি ধরে ফেলার চেষ্টা। যখন সত্যি কোনো গল্প বলি তখন এটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু যখন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করছি তখনও যদি এতে অভিমানের কিছু নেই। এ তোমাদের প্রায়শ্চিত্ত। তোমরা লেখকেরা সামান্য অভিজ্ঞতাকেও ঘুরিয়ে ফিরিয়ে সচেতন, অচেতন, অবচেতন নানা রকম ভাবে এমন একটা জিনিস দাঁড় করাও যে কখনো সত্যের যথাযথ রূপ বজায় থাকবে, এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। ও বেচারাদের মুশকিল আছে, বজায় রাখলে ওদের আর পেট চলে না। তোমরা চাও রস, সত্য কথায় তা মোটেও নেই। যুধিষ্ঠিরের জীবন আগাগোড়া দেখে গেলে মাত্র একটিবারই রসের সন্ধান মিলবে, যখন তিনি ইতিগজ বলেছিলেন। অবশ্য কখনো রসের অপব্যয় করেননি বলে রসিকতাটা একটু মারাত্মক রকমের হয়ে জমে উঠেছিল। না হয়ে শৈলেন, এই চমৎকার রাতের উপযোগী একটা গপ্প ফাঁদো তো দেখি। ব্যক্তিগত অভিজ্ঞতা হয় ভালোই, গাল গল্প হয়তো আরও ভালো। এই ভুতুড়ে রাত্রির রুদ্র রসে আমরা একটু ডুবে থাকতে চাই। সুধেন র্যাপারটা ভালো করে গায়ে জড়িয়ে গুটিয়ে শুটিয়ে বসল। না, মিথ্যেবাদী বলে ক্রমেই যেই রকম বদনাম হয়ে যাচ্ছে, সত্যি করার অভিজ্ঞতা বলি একটা। আমার গা শিউরানো চাই, কিন্তু সেই জন্য আমি গা আর মন দুটোকেই মুড়ি দিয়ে তৈরি হয়ে বসেছি। যাতে আমার সংজ্ঞা লোপ করে সমস্ত শরীর অসাড় করে দিয়েছিল, তাতে তোমার গায়ে একটুও কাঁটা জাগাতে পারবে না, এত বড় বীর তোমাকে আমি মনে করি না। একটু চুপচাপ হলো। অলৌকিক গল্পের উপক্রমণিকা হলো মৌনতা। গল্প বলার বা শোনার আগে লোকে যেন অনুভব করে সে একটা নিষিদ্ধ জগতে প্রবেশ করছে। চকিত হয়ে একটু থমকে দাঁড়ায়। শৈলেন দূর ভবিষ্যতে কোথায় যেন একটু তাকিয়ে থাকল।
তারপর ধীরে ধীরে আরম্ভ করল। ব্যাপারটা ঘটে ছোটনাগপুর সাইডে একটা জায়গায়, একটা ডাক বাংলোয়। জায়গাটার নাম আর খুলে বললাম না। রাঁচি থেকে বেরিয়ে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে, তারই একদিকের রাস্তার উপর একটা ডাক বাংলোর কথা বলছি। আমার তখন 3 বছরের জন্য বনবাস। ফরেস্ট রেঞ্জার্সের চাকরি নিয়েছি, একটা জঙ্গলের চার্জ নিতে হবে। বাসে করে যাচ্ছি শীতের সময়, বেলা প্রায় 4টের সময় দিন মলিন হয়ে এল। দূরে আকাশের কোলে এমুড়ো ওমুড়ো একটা লম্বা পাহাড়ের রেখা আমাদের বাস এগোবার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠতে থাকলো। যেন বিরাট আকায় কি একটা এতক্ষণ শুয়েছিল, আমাদের দেখে গা ঝাড়া দিয়ে উঠল। ওই পাহাড়টা ডিঙিয়ে আমাদের যেতে হবে। ভয়ে আগ্রহ বিস্ময়ের সঙ্গে সঙ্গে একটা কৌতুক বোধ করছিলাম। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পাহাড়ের নিচে পৌঁছে আঁকামাকা পথ বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম। যখন প্রায় শিখর দেশে পৌঁছেছি, বাস গেল বিগড়ে। সারাতে দেরি হবে, রাত্রি হয়ে যাবে। শান্ত পাহাড়ের শোভা দেখবার জন্য আমি বাস থেকে নেমে খানিকটা তফাতে একটা পাথরের চাইয়ের ওপর গিয়ে দাঁড়ালাম। পিছনে একটা খাড়া শিখর আর সামনে গভীর খাত। চারপাশ ক্রমশ খুব গাঢ় হয়ে আসতে লাগলো। একটা অস্বস্তিকর অনুভূতি মনটার উপর চেপে বসতে লাগলো। কিছু একটা সন্ত্রস্ত ভাব। যদি পাহাড়ের উপর কোনো সন্ধ্যা বা রাত্রি কাটিয়ে না থাকো তাহলে বুঝতে পারবে না। অন্ধকার ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে মনে হতে লাগলো যে বিরাট আকায় জীবটা খানিকক্ষণ আগে আমাদের দেখে জেগে উঠেছিল, তারই গর্ভে আস্তে আস্তে জীর্ণ হতে চলেছি। এই আতঙ্কের মধ্যে যখন মগ্ন হয়ে রয়েছি, হঠাৎ ডান দিকে আগুনের ভাটার মতো দুটো জ্বলন্ত চোখ জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে রক্তলুব্ধ জন্তুর গর্জনের মতো এমন একটা উৎকট আওয়াজ চারদিক কাঁপিয়ে উঠল যে আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেন বিদ্যুৎ খেলে গেল। আমি পাথরের ওপর থেকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভাটার মতো চোখ নিয়ে চিৎকার করে উঠল। তোমার কল্পনার অজগর বাস্তব হয়ে উঠল নাকি? তখনই নিজের কাছে লজ্জিত হয়ে পড়লাম। ব্যাপারটা আসলে এই যে বাসটি ঠিক হয়েছে, হর্ন দিয়ে হেডলাইট জ্বেলেছে। সামনের একটা পাথরের গায়ে তার আলো ঠিকরে পড়েছে। হাসি পেল। ভয়ে এমন তন্ময় হয়ে সব ভুলিয়ে দেয়। এক্ষুনি যে কোন অতলে তুলিয়ে যেতাম। যাই হোক, বাসে এসে উঠলাম। পাহাড়ের পথ দুই চক্ষু দিয়ে খুঁজতে খুঁজতে ঘুরে ফিরে বাসটি নামতে লাগলো। কেন জানি না, ওই যে সন্ধ্যায় কেমন একটা অহেতুক ভয়ের ছাপ মনের উপর পড়ল, কোনো মতেই যেন তা কাটতে চায় না। আজকের রাত্রিটা আমাকে যে একলা একটা ডাক বাংলোয় কাটাতে হবে, এই চিন্তায় আমার ভয় হতে লাগলো। বরাবরই কেমন যেন একটা অন্যমনস্ক আর মনমরা হয়ে রইলাম। বিপদের ওপর বিপদ। বাসটি আরও একবার খারাপ হয়ে গেল। আরও প্রায় বেশ কিছুটা সময় গেল বাসটি দ্বিতীয়বার ঠিক হতে। পাহাড় থেকে যখন নামলাম তখন দিব্যি রাত হয়ে গেছে। যখন ডাকবাংলোর সামনে পৌঁছলাম, কবজি উঠিয়ে হাত ঘড়িতে দেখি রাত 9:30 বাজে। শীতের রাত্রে 9:30 মানে গভীর রাত্রি বলা যায়। আর সেই পাহাড়ি আবহাওয়ার আবেষ্টনীর মধ্যে প্রায় দুপুর রাতের সামিল। ড্রাইভার কয়েকবার ঘন ঘন হর্ন দিল, কোনো সাড়া নেই। ড্রাইভার বলল, বাস প্রায় ঘন্টা চারেক লেট হয়ে গেছে তো, কেয়ারটেকার মনে হয় গ্রামে চলে গেছে। যদিও বেটার চলে যাওয়া একদম উচিত হয়নি। ওর ডিউটি হচ্ছে বাস চলে যাওয়ার পর ওর বাড়ি যাওয়া, তাও যদি কোনো লোকজন না নামে তাহলে। ড্রাইভার খাতির করে আমার বাক্স বিছানা আর সুটকেসটা ডাকবাংলোর বারান্দায় এনে রেখে দিল। বলল, আপনার কাছে তো টর্চ রয়েইছে, একটু দূরেই ওই দিকে কেয়ারটেকারের গ্রাম, সেখানে গেলেই গ্রামের লোক তাকে ডেকে দেবে। কিন্তু বাবু, কি একটা বলতে গিয়েও ড্রাইভার হঠাৎ থেমে গেল। জিজ্ঞাসা করলাম, কি? এই সময় বাস থেকে তাগাদার হর্ন বেজে উঠল। না,
কিছু নয়, এখানকার যে কেয়ারটেকার। আবার বাসের থেকে তাগাদা দেওয়ায় তাড়াতাড়ি চলে যেতে যেতে বলল, হ্যাঁ, একলা মানুষ, তা ভয় পাওয়ার কিছুই নেই তেমন। কিছু বলতেও পারলাম না। প্রায় ঘন্টা 3-4 লেটে যাচ্ছে, তার উপর নিজের থেকেই একটু খাতিরও করলো। আর বলবার ছিলই বাকি। বাসটা চলে গেল। যতক্ষণ তার একটু আওয়াজ শোনা গেল কান পেতে রইলাম। একবার একটা শেষ হর্নের পর বাঁক ঘুরেই চারপাশ পুরো অন্ধকার আর নিস্তব্ধ হয়ে গেল। যেমন দপ করে একবার প্রদীপ জ্বলে উঠেই একদম নিভে যায়, আওয়াজটাও সেই রকম একবার আর্তনাদ করেই বন্ধ হয়ে গেল। নির্জন বাড়ির বারান্দায় আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা চারিদিকে বেশ পরিষ্কার, বেশ খানিকটা পর্যন্ত দেখা যাচ্ছে। দৃষ্টিসীমার বাইরে এই নিবিড় অন্ধকার। ডান দিকটায় অন্ধকার যেন আরও এক কোচ ঘন। যেটা পেরিয়ে এলাম সেই পাহাড়টা আর কি। বেশি গুছিয়ে ভাবতে পারছি না কি করব। টর্চটা জেলে যদি ঠিকঠাক গ্রামের দিকেই যাই তাহলে হয়তো কিছু পাবো, আর যদি ভুল দিকে পা বাড়াই তাহলে এরকম 2-4 মাইল গিয়েও হয়তো কিছুই পাবো না। দেখে তো আসছি সমস্ত দিন নিতান্ত বিরল বসতি দেশ। তখনই খেয়াল পড়ল কেয়ারটেকার সম্বন্ধে ড্রাইভার কি যেন একটা বলতে চাইছিল। বলতে গিয়ে থেমেই বা গেল কেন? কি করব না করব কিছুই ঠিক করতে না পেরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে করে পা বাড়াবো, পায়ের পিছন দিকটায় একটা লম্বা ভিজে টানে আচমকা শিউরে উঠলাম। তাকিয়ে দেখি একটা খুব বড় কালো কুকুর। তাড়াতে গিয়ে আরো শিউরে চমকে উঠলাম। হঠাৎ কাছেই বারান্দার কোণার থেকে মানুষের গলার আওয়াজ পেল। কুকুরের খটকাটা কাটতে না কাটতেই হঠাৎ এরকম একটা আওয়াজ পেয়ে হতভম্ব হয়ে উঠেছি। এমন সময় কুকুরটাকে শাসাতে শাসাতে একটা লোক অন্ধকার থেকে বেরিয়ে এলো। সামনে এসে সেলাম করে বলল, ও কিছু বলবেন না, আজকে বাস খুব দেরি করে আসলো না? পথে কোনো দুর্ঘটনা হয়েছিল? লোকটার বেশ বয়স হয়েছে বলে মনে হলো, আর সেই সঙ্গে আশ্চর্য রকম রোগা। এত রোগা যে মাটিতে হাঁটা চলার পায়ের আওয়াজটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। গায়ে প্রায় আপদমস্তক মুড়ি দেওয়া একটা সাদা কম্বল। আঙুলগুলো এত শীর্ণ আর অস্থিসার যে মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বাস ছাড়ার পর থেকে যে কেমন একটা ছমছমে ভাব মনের মধ্যে জেগে উঠেছিল এই মানুষটাকে দেখে, সত্যি কথা বলতে কি সেটা দূর হওয়ার বদলে আরো জাঁকিয়ে বসল। আমি সঙ্গে সঙ্গে তার কথার উত্তর দিতে পারলাম না। উত্তর দেওয়াই হলো না বলাটাই বোধহয় ঠিক হবে। তাকে আর চোখে একটু দেখবার চেষ্টা করে বললাম, চাবি খোলো। এই যে খুলি বলে আমার আর দরজার মাঝখানটায় আমার দিকে পেছন ঘুরে দাঁড়ালো। ঝুঁকে পড়ে কোমরের চাবিটা তালাতে লাগিয়ে তালাটা খুলে ফেলল। দরজা দুটো ভেতরের দিকে ঠেলে দিয়ে বলল, আপনি ভিতরে যান, আমি বাক্স বিছানা দিয়ে আসছি। তালা খুলল বটে, কিন্তু আমার যেন মনে হলো কোনো আওয়াজই হলো না। তা হোক, অতটা গ্রাহ্য না করে আমি বললাম, তবেই হয়েছে, তোমার যেমন চেহারা দেখছি। লোকটা হিহি করে হেসে উঠল। আমায় কথাটা বলেই বারান্দার দিকে জিনিসগুলো আনতে চলে গেছিল বলে আমি লোকটার মুখটা দেখতে পেলাম না। তবে হাসির আওয়াজটা কানে একটু নতুন ধরনের ঠেকল, যেন মুক্ত মাঠের উপর দিয়ে একটা কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে যাচ্ছে। তারই একটা ঝলক ঘরের মধ্যে ঢুকে তরঙ্গিত হয়ে আবার কোন পথে বেরিয়ে গেল। হাসল, কিন্তু ওই হাওয়ার মতোই সুরহীন আর কনকনে। আমার হাড় পর্যন্ত হিম হয়ে গেল। ভয়ের এত সামনাসামনি আর কখনো হয়নি, কিন্তু নিরুপায়। আর নিরুপায় বলেই জবরদস্তি একটা ধারণা মনের মধ্যে বদ্ধমূল করার চেষ্টা করলাম। না না, লোকটা নিশ্চয়ই মানুষ। নিজের মনকে ধিক্কার দেওয়ারও চেষ্টা করলাম। দেখো তো, এতগুলো কথা বলল, জিনিসপত্র আনতে গেল, আর ও মানুষ না। টর্চটা জেলে ঘরে ঢুকে একবার দেখে নিলাম। ঘরটা বেশ বড়। টর্চটা জ্বালতেই খোলা দরজার ভেতর দিয়ে ঘরের ভেতর
টর্চের আলোটা আর একটা দেওয়ালে গিয়ে পড়ল। অর্থাৎ এই ঘরে লাগোয়া আর একটা ঘর আছে, ছোট ঘর বলেই মনে হলো। বাক্স বিছানা আনার কোনো শব্দ তখন অবধি না পেয়ে পিছন করে দেখতে যাব বলে টর্চ ফেলতেই দেখি সবকিছু ঠিক পিছনেই এনে রেখে দেওয়া হয়েছে। হঠাৎ সুধেনকে জিজ্ঞাসা করলো, সুধেন, কিরকম লাগছে? ডাক শুনে সুধেন একটু চমকে উঠল, একেবারে আবিষ্ট হয়ে গিয়েছিল আর কি। তারপর সামলে নিয়ে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ বেশ। এত হাতের কাছে যে ভূতকে পাবো কল্পনাও করিনি। আর এত স্পষ্ট ভূত যে বুঝতে পারা যাচ্ছে লেখক কোনো গল্পের অবতারণা করেনি। হদ্দ একটা গাঁজাখুরি আরম্ভ করেছে, তা সে বরং ভালো। তুমি দুঃখ করছিলে বটে, কিন্তু তোমাদের সাহিত্যিকদের গল্পে সবসময় যেন একটা ধূপপোকানি লেগে থাকে। হয়তো যা দেখেছি, হয়তো যা ভাবছি তা নয়, হয়তো যা মনে করছি ঠিক তার উল্টোটা হয়ে বসবে। হয়তো ভেবে রেখেছি এবার বিয়ে হবে, হঠাৎ দুজনের মুখ দেখা দেখি বন্ধ। নাও, বেশ বৃষ্টিটা জমে এসেছে। সেই অত্যন্ত রোগা বুড়োটি নিঃশব্দে অবলীলাক্রমে তোমার জিনিসগুলি তোমার পেছনে এনে রাখলো। তারপর জিনিসটা হয়তো তোমাদের গাঁজাখুরির মতো শোনাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, যা প্রত্যক্ষ দেখেছিলাম আর নিজের কানে শুনেছিলাম সেটাই শুধু তোমাদের কাছে বলে যাচ্ছি। একটা কথা কিন্তু আমি গোড়াতেই তোমাদের কাছে বলে রেখেছি, লুকাইনি। অর্থাৎ সেদিন সন্ধ্যে থেকেই কেমন একটা থমথমে ভাব আমার মনের উপর আধিপত্য বিস্তার করেছিল। পাহাড়ের ওপরের সেই গম্ভীর স্তম্ভিত ভাব, তারপর সেই জনহীন বাংলোতে একলা পরিত্যক্ত হওয়া সেই কালো কুকুরটা নিঃশব্দে এসে পা চেটে দেওয়া, তারপরও সেই শীর্ণ লোকটার অন্ধকারের মধ্যে হঠাৎ করে আবির্ভাব, সব মিলিয়ে ধারাবাহিকভাবে আমার আতঙ্কটা পুষ্ট করে যাচ্ছিল। ওরই মধ্যে একাধবার লোকটাকে দেখে একটু সাহসের মতো হয়েছিল বোধহয়, কিন্তু লোকটার কাজ কারবারে সেই ভাবটাও স্থায়ী হতে পারল না। হয়তো জিনিসগুলো আনতে রাখতে শব্দ হয়েছিল। ভূত ইথার জাতীয় বটে, কিন্তু সে যা স্পর্শ করবে তাও যে লঘু হয়ে যাবে এমন আমি কোথাও শুনিনি। কিন্তু অন্যমনস্ক থাকার দরুনই হোক বা যে জন্যই হোক, ঘুরে জিনিসগুলোর উপর নজর করতেই মনে হলো, কই শব্দ শুনলাম না তো। একটা কথা বলিনি, আমি লোকটা বলেই চালাই। কোনো আলো সঙ্গে আনেনি। 3-4টে ভারী ভারী জিনিস এলো, অথচ একটু শব্দ হলো না। আর এসে পড়লেও যেন একটু পিছন না ফিরতেই একটা বিশ্রী খটকা লাগলো। ড্রাইভার কি বলতে চেয়েছিল লোকটার সম্বন্ধে? সে নিজে দূরে থাকার দরুন সবসময় আসতে পারে না। আর এইসব চিন্তার মাঝখানে আমার শরীরটা শিউরে উঠল। তবে তখনই সেই ভাবটা আবার কেটে গেল। কেননা টর্চের আলোয় স্পষ্ট দেখছি একটা মানুষ ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে। এই তো কথা বলল, স্বরটা চাপা, কিন্তু নাকি নয়। এই অবস্থায় সন্দেহ আবার বেশিক্ষণ স্থায়ী হয় না। মনটাকে আবার ধাতস্থ করে নিলাম। বললাম, আলো কোথায়? আগে আলোটা জ্বালো, তারপর বিছানাটা পেতে ফেলো। টর্চ তো আর এইভাবে বেশিক্ষণ জ্বালিয়ে রাখা যায় না। জেলে রাখা মানেই তো পয়সা পোড়ানো। আলাপটা সহজ করে ফেলার জন্য এইটুকু রসিকতাও করেছিলাম। লোকটা সেই রকমই হি হি করে হেসে উঠে বলল, না, টর্চটা আপনাকে বেশিক্ষণ জেলে রাখতে হবে না বাবু। প্রায় সঙ্গে সঙ্গেই একটা মজা হলো। টর্চটা যে আঙুল দিয়ে টিপে জেলে রেখেছিলাম, ওই আঙুলটা একটু আলগা হয়ে টর্চটা নিভে গেল। আলগাভাবে ধরে রাখলে এই টর্চগুলো এইরকমই অবস্থা হয়, কিন্তু এক্ষেত্রে টর্চটাই আর জ্বলল না, পুরো ফিউজ হয়ে গেল। বললাম, টর্চটা যে খারাপ হয়ে গেল। অত কড়া একটা আলো নিভে যাওয়ায় আরো গাঢ় অন্ধকার মনে হচ্ছে। কাউকে দেখতেও পেলাম না, কোনো উত্তরও পেলাম না। টর্চটা হঠাৎ ফিউজ হয়ে যাওয়াটা খেয়ালের মধ্যে আনিনি। ওরকম আগেও কয়েকবার হয়েছে, কিন্তু উত্তর না পেয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। হাত দুয়েকের মধ্যেই
এই মাত্র লোকটা ছিল, কিন্তু কোনো উত্তর নেই কেন? একবার মনে হলো হাতটা চালিয়ে দেখি ঠেকে কিনা কারুর গায়ে, কিন্তু কেন যেন বলতে পারি না, ওই পরীক্ষা করতে সাহস হলো না। নিজের গলার আওয়াজেই নিজের ভয়টা ভাঙানোর জন্য একটু জোরেই চিৎকার করলাম, কোথায় গেলে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল। বুঝতে পারছি শরীরটা ঝিমঝিম করে আসছে। মরিয়া হয়ে আরো জোরে বললাম, আরে কোথায় গেলে? তোমায় যে আলো আনতে বললাম, শুনতে পাচ্ছ? হঠাৎ থেমে যেতে হলো। আমার নিজের কথার প্রতিধ্বনিতে ঘরটা এমন বোঝাই হয়ে গেল যে মনে হলো অন্ধকার ঘরটায় কাদের মেলা বসে গেছে। আমার ভয় অতি সজাগ কানে শোনালো যেন ঘরের চারদিকে শত কণ্ঠে কারা আমার কথার এই ব্যঙ্গ করে প্রতিধ্বনিত করছে। আরে গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? অনুভব করছি মাথার চুলগুলো যেন কদম ফুলের মতো খাড়া হয়ে উঠেছে। কি যে করব বুঝতে না পেরে অসাড় হয়ে খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপরই পাশে নজর পড়তে মনে হলো দরজাটা খোলা আছে। একটা চিৎকার করে ছুটে বেরোতে যাব, দেখি সামনের দেওয়ালে একটা অস্পষ্ট আলো পড়ল। সঙ্গে সঙ্গেই লণ্ঠন হাতে পাশের ঘর থেকে লোকটা বেরিয়ে এলো। পাশে এক খাবলা জমাট বাঁধা অন্ধকারের মতো সেই কুকুরটা। ময়লা চিমনি, তেলটা নিশ্চয়ই খারাপ। খানিকটা ধোঁয়ার নিচে একটা মিটমিটে শিখা জ্বলছে। গাছের শিকড় যেভাবে মাটি আঁকড়ে থাকে, লোকটা তার লিকলিকে কালো কালো আঙুলগুলো দিয়ে সেইভাবে লণ্ঠনের হাতলটা লেপটে ধরেছে। অস্পষ্ট আলোটা কোটরগত চোখে ও উঁচু চোয়ালের হাড়ে পড়ে এক অদ্ভুত দেখাচ্ছে। কিন্তু তা দেখাক, রোগা মানুষ, উপায় কি? আর যাই হোক, ভূত তো নয়। ভূত তো আর আলো জেলে আনবে না। একটু অপ্রতিভ হয়ে বললাম, তাই বলি, তুমি বুঝি আলো জ্বালতে গিয়েছিলে? হ্যাঁ, আলোটা জেলে নিয়ে এলাম। এইবার আপনার বিছানাটা করে দি বাবু। ও, রাতে খাবেন কি? সেজন্য ভাবনা নেই, টিফিন ক্যারিয়ারে আমার খাবার আছে, তুমি শুধু বিছানাটা করে দাও। কই, আপনার টিফিন ক্যারিয়ার তো দেখলাম না। সে কি বলে পিছন ফিরে জিনিসগুলো দেখতেই চক্ষু স্থির। টিফিন ক্যারিয়ারটা সত্যিই নেই। বিমূঢ়ভাবে তার মুখের দিকে একটু চেয়ে রইলাম। ব্যাটা সরিয়ে দিলে নাকি খাবার শুদ্ধ ক্যারিয়ারটা? বললাম, বারান্দা থেকে আনোনি বোধ হয়, দাঁড়াও তো দেখি। আলোটা নিয়ে বারান্দা এলাম, সেখানেও নেই ক্যারিয়ারটা। লোকটা জিনিসগুলো ভিতরে নিয়ে আসবার সময় লুকিয়ে ফেলেনি তো? কিন্তু তা প্রায় অসম্ভব। আমি যতদূর বুঝলাম, ও বাইরে থেকে যেটুকু সময়ের মধ্যে জিনিসগুলো এনেছে তাতে একটা জিনিসই আনা চলে না, এর মধ্যে আবার লুকাবে কখন? তবুও কেমন একটা জেদ ধরে গেল। সেই কালি পড়া আলোটা নিয়েই সারা বারান্দাটা এমুড়ো উমুড়ো পুরো দেখে ফেললাম। না পাওয়াতে আরো রোগ চেপে গেল। নিশ্চয়ই ওই ব্যাটাই কোথাও রেখেছে। বারান্দা থেকে নেমে বাড়িটার পিছনে গেলাম। এক হারা বাংলো, মাঝখানে একটা বড় ঘর, দুদিকে দুটো ছোট ছোট ঘর, সামনের দিকে একটা বারান্দা আছে, পিছন দিকে তাও নেই। বাড়িটার পরেই পরিষ্কার জমি। কোথায় লুকাবে? অথচ টিফিন ক্যারিয়ার আমি এনেছি। বাসে একবার পড়ে গিয়ে বাটিগুলো আলগা হয়ে গিয়েছিল, আমি গুছিয়ে ভালো করে বসিয়ে দিলাম। তবে চিন্তার মধ্যেই হঠাৎ দূরে নজর পড়ায় মনে হলো খানিকটা দূরে কম্পাউন্ডের শেষে একটা ছোট ঘরের মতো আছে। চোর যেন ধরে ফেলেছি এই রকম উৎসাহ নিয়ে এগোলাম। একটা শেকল এঁটে রাখা ছোট্ট ঘর। ঢুকে ভেতরে গিয়ে দেখি একটা কেরোসিন তেলের আধভরা টিন, গোটা দুই আলো, গোটা দুই বালতি। টিফিন ক্যারিয়ার নেই। রাগ কি জেদ কি নিরাশা কি ঘরে ফিরে আবার সেই লোকটাকে দেখতে পাওয়ার ভয়, ঠিক বলতে পারি না। তবে এটা বেশ মনে আছে যে নিশীতে পাওয়ার মতো
আমি ক্রমাগত সেই মিটমিটে লণ্ঠনটা হাতে করে বাড়িটা চারিদিকে চক্কর দিয়ে চলেছি। 2 বার, 4 বার, 5 বার। তারপর আর হিসেব নেই। ঘুরেই চলেছি। মনে শুধু একটি মাত্র প্রশ্ন, আমার খাবার কোথায় গেল? ভিতরে ভিতরে কার সঙ্গে যেন একটা তুমুল তর্ক বেঁধে গেছে। বাহ, গেলেই হলো খাবারটা। কত কষ্ট করে স্বাদ করে নিয়ে এলাম। মাটির দিকে চেয়ে খুব একমনে খুঁজছিলাম। হঠাৎ একবার চোখ তুলতে প্রায় একরকম আঁতকে উঠলাম। মনে হলো পাহাড়টা যেন ঘাড়ের ওপর এসে পড়েছে। প্রথম তাড়নাটা কেটে গেলে বুঝতে পারলাম ব্যাপারটা কি। পাহাড়ের ঠিক মাথায় সবে এক ফালি চাঁদ উঠেছে। তারই আলোয় পাহাড়ের রেখাটা স্পষ্ট হয়ে ওঠায় মনে হচ্ছে পাহাড়টা যেন খুব কাছে। কিন্তু অন্যমনস্ক হওয়ায় একটা ফল হলো, নিজে কোথায় রয়েছি তার জ্ঞান হলো। দেখি আলোটাতে আর কিছু নেই। গাঢ় কালির মধ্য দিয়ে একটা ক্ষীণ রাঙা টকটকে শিখা কোনো রকমে দেখা যাচ্ছে। হঠাৎ গাটা শিউরে উঠল। নিজের গায়ে হাত দিয়েই বুঝলাম গা পুরো হিম হয়ে গেছে। চাঁদের অস্পষ্ট আলোয় ঘড়িতে দেখি প্রায় 1টা বাজে। অন্তত ঘন্টা 3 ধরে ঘুরছি এই ছটাকখানেক বাড়িটার চারপাশে। ঘুরে ঘুরে আবার খুঁজেছি। শৈলেন একটু চুপ করে থেকে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে থাকলো। তারাপদ বলল, বৃষ্টি দেখছি আজ আর থামবে না। সুধেন শৈলেনকে বলল, জ্ঞানটা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে অজ্ঞান হয়ে পড়লে না, তার জন্য তোমায় একটা বাহাদুরি দেব। বেশিরভাগ ক্ষেত্রে সেই রকমই হয় কি না? লোকে ভয়ের মধ্যে অনেক সময় ঠিক থাকে, কিন্তু ভয়ের ঝোঁকটা কেটে গেলেই তখন আর টাল সামনে রাখতে পারে না, অনেক সময় মারা পর্যন্ত যায়। শৈলেন ধীরে ধীরে যেন আবিষ্ট হয়ে বলল, অজ্ঞান তখনও হয়নি ঠিকই, তবে কেন যে হয়নি ভাবলে আমার এখনো আশ্চর্য লাগে। ফিরে এসে দেখি লোকটা বারান্দার উপর যেন একটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভয় তো হলোই, কিন্তু তার চেয়ে বেশি হলো রাগ। বললাম, আমি যে ঘন্টা 3 কি ভেবে কথাটা শেষ করলাম না। লোকটা 2 হাতে চোখ কচলে ঘর ঘরে, অথচ অত্যন্ত চাপা স্বরে বলল, ঘুমিয়ে পড়েছিলাম বাবু, ঘুম কাতুরে মানুষ তো। আপনি পেলেন না? বললাম, না। পাশে এনেছিলেন তো, ঠিক মনে আছে? আমার রাগটা আরো বেড়ে গেল। লোকটার হাতটা ধরে একটা ঝাঁকুনি দিতে যাব, তখনই মনে হলো যদি হাত ধরতে গিয়ে শূন্যে মুঠো বাঁধি, কিংবা যদি দেখি শুধু একটা মরার হাড় মুঠোতে ধরেছে। এখন তবু একটা মাঝখানে সন্দেহের ব্যবধান আছে। তখন নিজেকে সামলে নিয়ে বললাম, নিশ্চয়ই এনেছিলাম। আচ্ছা, আপনি ভিতরে যান, নিশ্চয়ই খুব শীত করছে আপনার। আমারই ভুল বোধ হয়, কিন্তু মনে হলো ঘরে ঢুকে কপার দুটো ভেজিয়ে সবে সেই আলোর শিখাটা উস্কে দিয়েছি, এইটুকুর মধ্যেই লোকটা দরজা ঠেলে ঢুকলো। টিফিন ক্যারিয়ারটা সামনে রেখে দিয়ে বলল, এই নেন বাবু। সেদিন আমি মনের একটা অদ্ভুত অনুভূতির পরিচয় পাই। ভয়ের চরম অবস্থায় আর ভয় থাকে না। মনস্তাত্ত্বিকেরা বলেন এটা বড় ভীষণ অবস্থা। এটা ঠিক বর্ডার লাইন। আর সন্দেহ নেই, বেশ বুঝতে পারছি যে হাতখানেক দূরেই প্রেতাত্মা, তারই সঙ্গে কথা বলছি। বেশ স্পষ্ট দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? হিহি করে হাসির সঙ্গে উত্তর এলো, আপনি যেখানে রেখেছিলেন। প্রতি মুহূর্তেই
ভয়ের একটা উৎকট ঢেউ যেন সমস্ত শরীর তোলপাড় করে ভেঙে পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে। ক্রমেই মরিয়া হয়ে রুক্ষ হয়ে উঠেছি। কেমন যেন একটা নেশা চেপে গেছে, যা স্পষ্ট নয় সত্য, তার সম্মুখীন হতে হবে। একটু রূঢ় স্বরেই বললাম, রেখেছিলাম তো বাসে, সেটা এখন কিছু নয় তো 25-30 মাইল দূরে। সেখান থেকে আনতে হলে শেষ করতে পারলাম না। নিজের কথাতেই যেন একটা অদ্ভুত ভয় শরীরটা ভিতর থেকে শিউরে উঠতে লাগলো। 25-30 মাইল। এরপর এইটুকুই মনে পড়ে যে এই করে একটা হাসি ক্রমশ ক্ষীণ হতে হতে কত দূর গিয়ে যেন মিলিয়ে গেল। আর অল্প একটু মনে পড়ে বরফের মতো একটা ঠান্ডা কঠিন স্পর্শের অনুভূতি। শৈলেন চুপ করল। মনে হলো কাহিনীটা বলতে বলতে সে শ্রান্ত হয়ে পড়েছে। ক্রমে তার সহজ ভাবটা ফিরে আসলো। এবার বেশ ঘরোয়া কথাবার্তার মতো বলতে লাগলো। মাঝে অল্প জ্ঞান হয়েছিল কিনা মনে নেই, তবে একটু ভালো করে যখন জ্ঞান হলো তখন সকাল হয়ে গেছে। দেখি আমার চারদিকে একটা বেশ ভিড় জমেছে। আমি একটা বড় ঘরে একটা খাটের উপরে শুয়ে আছি। একজন লোক মাথায় আর একজন লোক পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পায়ের কাছে লোকটির দিকে চোখ পড়তেই আর চোখ ফেরাতে পারলাম না। লোকটা হি হি করে হেসে বলল, কিছু ভয় নেই বাবু, রাতে এত ভয় পেলেন কেন? আমি না ধরে ফেললে তো পড়েই যেতেন মুখ থুবড়ে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম অনেকক্ষণ। তারপর হুঁশ হলো, সত্যি তো, না হয় বেয়ারা রকম রোগাই লোকটা, এতে অত ভয় পেয়ে গেলাম কি করে? তারাপদ ও সুধেন বিস্ময় আর নিরাশায় একরকম চিৎকার করে উঠল, উনি মানুষ? শৈলেন ইজি চেয়ারে এলিয়ে পড়ে কপট বিস্ময়ে প্রশ্ন করল, তবে তোমরা কি ভাবলে রোগা আর খাপছাড়া মানুষ কি মানুষ নয়? দুজনেই কিছুটা অপ্রস্তুতভাবে ভুঁড়ো কুঁচকে শৈলেনের দিকে তাকিয়ে রইল। সুধেন বলল, আবার ঠকালো, সেই অভিজ্ঞতার উপর রং চড়িয়ে গল্প। তোমরা যে রস চেয়েছিলে সেটা পেয়েছো তো। ডাক বাংলোর কেয়ারটেকারকে দিয়েই যদি তা পরিবেশন করা যায় তাহলে তাতে আপত্তি কিসে? বেশ, এটা যদি গল্পই হয় তাহলে সমালোচনার ধাক্কা সামলাও। কেয়ারটেকার যদি মানুষই হয় তাহলে 25-30 মাইল দূরে বাসের ভিতর থেকে তোমার টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসলো কি করে? আচ্ছা ছাড়ো, আর সব নয়, বাদই দিলাম। তোমার মনটা যে সেদিন প্রচন্ড ভয়ে প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল, সে সবই কি বিকার? শৈলেন বেশ আশ্চর্য হয়ে বলল, অত দূর থেকে তো আনেনি। তবে সে কথা তো লোকটা নিজেই বলল যে আমি যেখানে রেখে এসেছিলাম সে সেখান থেকে নিয়ে এসেছে। কোথায় রেখে এসেছিলে? কেন, বাস থেকে নামিয়ে রাস্তার ধারে। তারাপদ সুধেন আর শৈলেনের থেকে দৃষ্টি সরিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকল। শৈলেনের মতো অবস্থায় না পড়েও যে তার মতো ধাঁধায় পড়ে গিয়েছিল, তার জন্য বোধহয় একটু লজ্জা পেয়ে গেল। নিশিরাতের কথকতায় এতক্ষণ শুনছিলেন অশরীরী। রচনা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রুতি রূপান্তর শাশ্বতী। বিভিন্ন চরিত্রে শৈলেন দেবাঞ্জন, সুধেন পার্থ, তারাপদ রূপঙ্কর, কেয়ারটেকার RNM অভিষেক, ড্রাইভার জয়ন্ত, প্রচ্ছদ নির্মাণ ও থাম্বনেল ডিজাইন জয়ন্ত, সম্পাদনা, ধ্বনি পরিকল্পনা ও আবহ নির্মাণ 62 FPS স্টুডিও। গল্পটি শুনে কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।